ইভেন আমার সম্মুখে যখন আমি আমার টেবিলে বসি, ডাক্তারের চেম্বারে বসি, তখন আমার সম্মুখে আর্সেনিক আসে কিনা আমি এটা দেখব। আইদার হি অর শি ইজ আর্সেনিক অর নট। যদি আর্সেনিক কীভাবে আমি বুঝে গেলাম আর্সেনিক, উনি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছেন একবারে প্র্যাকটিক্যাল, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল মিনস মানে আমি কীভাবে এটা ব্যবহার করছি, একবার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। তো অনেক সময় দেখা যাবে ডাক্তার টু ডাক্তার, মানে চেম্বার টু চেম্বার, পেশেন্ট টু পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজেশন হবে, ব্যক্তি স্বাতন্ত্রতা ওইভাবে হুবহু মিলে আসবে না। তাহলে কীভাবে আমি দেখব? তো আর্সেনিক অ্যালবা আমাদের ভিতর কাজ ডক্টর ভিতরে আজকে নতুনভাবে বলি, আমার সেদিন যেভাবে বছর একটু অধ্যায় বলি। তো আমি প্রথমে বলবো যে আর্সেনিক অ্যালবা এই জন্য বলছেন এএস স্যাম্পল দিচ্ছে না, আর্সেনিক এএস আর অক্সিজেন, এটা হলো 3টা অক্সিজেন আর 2টা, এখানে কি বলা হয় এটাকে আর্সেনিক ট্রাইঅক্সাইড। আর্সেনিক ট্রাইঅক্সাইড থেকে তৈরি। এবং আর্সেনিকটা ওদের বলছিলাম আমরা পেরিওডিক টেবিলটা, আমরা যেহেতু ডাক্তার বিজ্ঞান সম্পর্কে জানবো, এরা আজকে কিন্তু পেরিওডিক টেবিলটা কিন্তু রো 4 আর 15 কলামে আছে। সেদিন বলছিলাম যে মিডিল টার্মের রোটা হচ্ছে কত 10, যদি 18, এদিকে বাম দিকে রাইট সাইডে হলো 8, বাম দিকে হলো 10, মানে 10টা দিলে 9 টোটাল হলো 18টা কলাম আছে। পেরিওডিক টেবিল আমাদের সায়েন্সের সাবজেক্ট আছে। আপনি যদি বলবেন যে পেরিওডিক টেবিল জানেন, অল্প জানি, মানে ওটা একটা আমাদের পর্যায় সারণী, একটা মানে রাসায়নিক পদার্থগুলোকে পর্যায়ভাবে সাজানো আছে, তার মানে কলাম রো ভাবে সাজানো আছে এবং গ্রুপভাবে, যেমন অ্যান্টিমনি গ্রুপে আর্সেনিক গ্রুপ, তারপরে এদিকে আছে আপনার প্রথম দিকে সোডিয়াম ক্লোরাইড। আমাদের বিষয় হলো আর্সেনিক অ্যালবা। এটা সংক্ষেপে আমরা জানি যে পেরিওডিক টেবিলের এটা এই জায়গায় অবস্থান করছে এবং ওর ক্যারেক্টারিস্টিক কী এই ব্যাপারে ডক্টর রাজন সহকরণের একটা বই আছে, এরকম বললে সহজ, একেবারে সহজ। এই পেরিওডিক টেবিল এই বইটা দামও খুব কম, এই বইয়ের ভিতরে আছে, এটা এই ভিতরে পেরিওডিক টেবিলটা আছে এবং মোটামুটি বিশ্লেষণ করা আছে। দি এলিমেন্টস বলে একটা বই আছে, ওইখানে আবার ডিটেলস দেওয়া আছে যে কোন দিকে কোন পদার্থ কীভাবে কাজ করে। এবং আমি যতগুলো ম্যাথমেটিকে পড়ছি এবং রাজন সরকারের বিশ্লেষণ একটু বৈপরীত্য নাই, একবারে হুবহু এইগুলো আছে, উনি যেগুলো আজকে আলোচনা করতেছিলেন সেইগুলি। তবে এখানে আমি একটা জিনিস উনি বলেন না, সম্ভবত না বলছেন জানি না, আমি তো মনে বলেন না, কনস্টিটিউশন সম্পর্কে বলছিলেন। একটা হলো ওর থাকে অ্যাংজাইটি, যত কিছুই থাকবে তার মধ্যে অ্যাংজাইটি কথাটা বেশি থাকে। কী থাকে? অ্যাংজাইটি সবচেয়ে যেটা বেশি থাকে, অ্যাংজাইটি অফ হেলথ। অ্যাংজাইটি অফ হেলথ, অ্যাংজাইটি অফ হেলথ, হেলথের উপরে অ্যাংজাইটি থাকে। তাহলে হেলথের অ্যাংজাইটি থাকে যে আরও তো ওষুধ আছে। আমি যদি এখন রেপার্টরি খুঁজি, সেখানে মাইন্ডে যাই, মাইন্ডে যদি অ্যাংজাইটি দিই আর রেপার্টরি যদি অ্যাংজাইটি অফ হেলথ দিই, প্রচুর ওষুধ আছে। এখন আমি এখানে পড়লাম যে অ্যাংজাইটি অফ হেলথ আছে, তাহলে আমি আর্সেনিক অ্যালবা দিব কী হবে? যেমন ধরেন অ্যাংজাইটি অফ হেলথ আছে, ফসফরাসের অ্যাংজাইটি অফ হেলথ আছে, ক্যালকেরিয়া কার্বোহাইড্রেট অ্যাংজাইটি অফ হেলথ আছে। তাহলে আমরা দুটি পার্থক্য কীভাবে করবো? ক্যালকেরিয়া সালফে অ্যাংজাইটি অফ হেলথ আছে, ক্যালিকার্বে অ্যাংজাইটি অফ হেলথ আছে। তাহলে আমরা এটাকেই কী হবে? সবগুলো কিন্তু বেশিরভাগ হলো কি শিক্ষাত। আবার অ্যাংজাইটি অফ হেলথ দুটো কাতরত একরকম, আবার অ্যাংজাইটিটাও একরকম। তাহলে কীভাবে করবো? আবার এরাও বেশিরভাগ রেস্টলেস। তাহলে আমরা চিনবো কীভাবে ওই অ্যাংজাইটি, কোন অ্যাংজাইটিটা হচ্ছে আর্সেনিক অ্যালবা, আর কোন অ্যাংজাইটিটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব, কোন অ্যাংজাইটিটা হচ্ছে অ্যাকোনাইট, কোনটাতে আছে এটা বুঝবো কী হবে? অ্যাংজাইটি সে সবসময় নিজের হেলথ দিয়ে সব অ্যাংজাইটি বেশি থাকে। এত সেলফিশ সে, এর আগে বলছেন উনি যে সেলফিশ, যা কিছু করো অন্য জায়গায় একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সে যদি আর্সেনিকের রোগী হয় তাহলে সে চিন্তা করবে যে এরকম অ্যাক্সিডেন্ট যদি আমার হতো তাহলে কী হতো, কী সর্বনাশ, এটা চিন্তা করবে। আর ফসফরাস হলে সে কী করবে? ওই রোগীর জন্য সে চিন্তা করবে, আরে কী কষ্ট তার, কীভাবে অ্যাক্সিডেন্ট হবে, ওইটা সে চিন্তা করবে। তাহলে মানে দুজনেই কিন্তু অ্যাংজাইটি ফিল করছে,
একজন নিজের হেলথই করতেছে, আরেকজন হলো অন্যের তবে কি আরেকজনের জন্য অ্যাক্টিভিটিতে করে না, করে করে কখন করে ওখানে, এটা আমার পার্থক্য। ওখানেও স্বার্থ এটা হলো জড়ায়। অ্যানালাইসিস করা, মানে আমার সিমটমকে নিব, যখন এই রেপার্টরি আমাদের জন্য অনেক সময় বিপজ্জনক হয়ে যায় যে আমরা মুখস্থ লিখলাম, অ্যাংজাইটি হল মেন্টাল নিলাম, অ্যাংজাইটি নিলাম, সঠিক নিছি কিন্তু নিয়ে দেখলাম যে আর্সেনিক আছে, রেস্টলেস নিলাম সেখানেও আর্সেনিক আছে, তারপরে চিৎকারত নিলাম সেখানেও আর্সেনিক আছে, এরকম মিলাতে মিলাতে আমি ওষুধ দিলাম আর্সেনিক, কিন্তু সবটা ভুল। তাহলে ঠিক করতে কী হবে, এটা আমি শুরু করি। মানে উনি তো সব আলোচনা করছে, আমি এটা ব্যাখ্যা আমি যেভাবে করি। এটা হলো অ্যাংজাইটিটা অবশ্যই সে তার অপরের জন্য যদি করে, অপরের জন্য যদি করে সেখানেও তার স্বার্থপরতা আছে। ওই লোকটা যদি মারা যায়, ওই লোকের যদি ক্ষতি হয়, ওই লোকটা যদি অমুক হয়, তাহলে আমার কী হবে, আমার এমন ক্ষতি হবে। যেমন আমার অফিসের কর্মচারী কর্মকর্তা অসুস্থ হয়ে গেছে, আমি তার জন্য অ্যাংজাইটি ফিল করছি, তো যদি না আসলে অবশ্যই কাজটা ঠিক মতো হবে না। কিংবা আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্টের যদি সমস্যা হয়, তা আমি অ্যাংজাইটি করতেছি, তাহলে তো তার মানে আমার ব্যবসা বাণিজ্য আমার রুগীকে দেখার অসুবিধা হবে, এগুলো দেখি। কারণ আমি একটা মোটামুটি ডিসক্রিমিনেশন করতে পারছি নাকি একটু, জি জি সবাই একমত তো আমরা দেখি, হ্যাঁ। সবাই করছি। আমি শুধু মনে করি দিচ্ছি, আমরা সবাই জানি, শুধুমাত্র ঝালাই করে ব্রেনে কিছু প্রবলেম করতেছি। রেস্টলেস, এর রেস্টলেসটা কেমন? আমি রেস্টলেস দিলি তো ট্রাইও ইয়ে আছে, ন্যাশেস ট্রাইওস ফর রেস্টলেস, আচ্ছা আমরা জানি তো এটা সবাই, ন্যাশেস ট্রাইও রেস্টলেস, একটু মুখস্থ করে দেন সবাই। এখানে মানসিক, মুখস্থ করার চিন্তা বলেন, মানসিক রেস্টলেস না না মানুষটাই না, রেস্টলেস, রেস্টলেস বিষয়টা মানসিক বলতেছি না আমি, এখানে তো আগেই আমার পড়াইছে আমাদের দেবসে, ওই স্যার যেহেতু আমাকে না করছেন আমি ওই জায়গায় বলবো না, শুধুমাত্র ওই ভিতরে আমি ঢুকতে চেষ্টা করতেছি। রেস্টলেস কীভাবে রেস্টলেস আমি বুঝবো, এটা আর্সেনিক রেস্টলেস। রেস্টলেস মানে কি? অস্থিরতা, ছটপট করা, ছটপট করা, অস্থিরতা, ছটপট করতেছে, নড়াচড়া করা। প্রত্যেক মানুষ রুগীরা ছটপট করে না, ছটপট করে না, অসুস্থ হলে কী হয়, আরামে করতে হবে, কিছু কিছু লোক করে থাকে, কেন করে না? ডাক্তারের সিরিয়াস হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। আমার কথায় কনভিন্স হয়ে আপনি বলবেন যে না ছটপট করেন, ব্রাইনের রুগী কি ছটপট করে না, একদম জেএসএমের রুগী কি ছটপট করে, তার করে না হলে বলতেছি যে সব রুগী করে, তো বেশিরভাগ রুগীরাই করে। তাহলে আমরা যেটা করে সেই রেস্টলেসটা কীভাবে বের করবো, কীভাবে করবো? শেয়ার নিই আর উইথ মি প্লিজ বলেন। না না আমি বলি, একসঙ্গে বলি, সবাই বলি রেস্টলেস, তাহলে মনে থাকবে আমাদের, আমি নিজে ভুল করবো না। মানে রুগী আসলে কিন্তু আমাদের পাজেন্ট হয়েছে, সেদিন স্যারে বলতেছিল না কম্পারিজন করতে পাজেন্ট হয়েছে, পাজেন্ট যদি না হয় এই কথাগুলো মনে রাখলে আমরা পাজেন্ট হবো না ইনশাআল্লাহ। সেটা কি স্যার এমনই রেস্টলেস, অস্থির, মানে এক জায়গায় স্থিরভাবে বসবে না, মানে চেম্বারে যদি আসে মানে জায়গা অনেক মানে বার চেঞ্জ করবে সে। তো এই যদি বিয়ে হয়, সালভারের রুগী কী করে, এক জায়গায় বসে থাকে, তাহলে কী করবো, তাহলে আমি কী করবো, তাহলে আমারও সালভারটা একটু আছে গরম কাতর, কিন্তু কোনো কোনো সময় শীত কাতরও থাকে। এখন কোন সময় আমাদের বলা হয়েছে যে কাতরতা দিয়ে আগে সবার আগে দেখবো, কাতরতা দেখলাম সবাই শীত কাতর, আবার রেস্টলেস, তাহলে কীভাবে বের করবো একটু বলি। রেস্টলেস হলো যেমন সেদিন আমাদের বলছিলাম, সে নিদারুণ অ্যান্টিমটাট করতে গিয়ে বলছিলাম, সে নিদারুণ দুর্বল, সে করতে করতে বমি করতে করতে হকির ঘুমিয়ে যায়, কিন্তু কিন্তু সে মানুষের ভাই রেস্টলেস, রেস্টলেস কিন্তু কিন্তু মানুষের ভাই সে ভাই মানে অস্থির হয়ে থাকে, কিন্তু ফিজিক্যালি ভেরি অ্যান্ড ভেরি উইক, হি ক্যানট টু মুভ, সে মুভ করতে পারে না, হি ক্যানট মুভ, সে মুভ করতেই পারে না। যখন সে রেস্ট নেয় তখন মনে হয় তার কোনো, অনেক সময় আছে এরকম হয় যে ক্রনিক যখন হয়ে যায় তখন সে শুয়ে থাকে, তার মনে হয় যেন তার কোনো স্ট্রেংথের কোনো অভাব নেই, সে শক্তিশালী আছে। কোনো কোনো সময় এরকম হয়, আসলে ওই যে বলছিলেন ক্রনিক হলে কিন্তু সে পরবর্তীকালে এই কিন্তু সুযোগ কমিয়ে যায়, তখন কী করে, সে যেই উঠতে যায় আর সে উঠতে পারে না, একটু নড়াচড়া করতে গেলে সে উঠতে পারে, ফিজিক্যালি ভেরি উইক হয়ে যায়। এটা হয়েছে, এটা হলো রেস্টলেসের বুঝতে হবে যে সে উঠতে অস্থির থাকবে কিন্তু নড়াচড়া করতে পারবে না। হ্যাঁ, কিন্তু প্রাথমিক অবস্থায় সে এক জায়গা থেকে আরেক জায়গায় এই বেডের এরপর অবস্থা ধরবে, মুভ করবে, উঠে এরপর করবে, এক সাইড থেকে আরেক সাইডে যাবে, এরকম করবে। এটা হলো প্রথম অবস্থায়, ফার্স্ট স্টেজ। আরেকটা হলো এটা হলো রেস্টলেস, আরেকটা হলো ইনসিকিউরিটি। মূল কথাটা সবসময় সে ইনসিকিউরিটি চিন্তা করবে, অ্যাংজাইটি,
সে মনে করবে যে আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, সে মনে করবে যে আমার অভাবগ্রস্ত হয়ে পড়বো, সে করবে যে আমি কখনোই সুস্থ হব না, ডেসপায়ার অফ রিকভারি। এখন যদি আমি ওই যে রেপার্টরি যদি আমি লিখি ডেসপায়ার অফ রিকভারি দিলেই কিন্তু প্রচুর ওষুধ চলে আসবে। মানে চোরের একটা ভয় আছে। তখন আমাকে এই ডেসপায়ার অফ রিকভারিটা বের করতে হবে যে কীভাবে। সে বলবে যে আমি জেলার সাহেব সব কথাগুলো আমি আমার মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। সেটা এই ডিসকভারি রিকভারিটা এরকম হবে, সে বলবে তার অসুখার সারভাগা মৃত্যু তার অবধারিত, সুনিশ্চিত সে মারা যাবে, এরকম ভাবতে থাকে সে। এই জন্য তো বলে যে আমার জন্য ডাক্তার আনার প্রয়োজন নাই, আমার জন্য ডাক্তার আনার প্রয়োজন নেই, এরকম বলতে এই সেরকম ডিসপায়ার হবে। কিন্তু অন্যগুলো তা হবে না, তোমরা এখন আমার ডাক্তার নিয়ে এসো, এই মুহূর্তে আমার ডাক্তার নিয়ে এসো, নাহলে আমি এখনই মারা যাবো, এত সময় মারা যাবো, তখন উল্টো হয়ে গেলো কিন্তু এটা। আচ্ছা গেল আরেকটা হলো ইনসিকিউরিটি গেল। ডেজার্ট কোম্পানি, সে সবসময় একজন কোম্পানি চালায়, সেটাও কিন্তু তার ইনসিকিউরিটির কারণে, একা থাকতে ভয় পাই, এই জন্য সে সিকিউরিটির অভাব বোধ করে যে তার সিকিউরিটি নাই, অনিশ্চয়তার ভোগে। তারপর আছে পজিটিভ। পজিটিভ মানে প্রত্যেকটা বিষয়ই সে তার নিজের অধিকারে রাখতে চায়। যেমন সে যদি লোকটা কাছে পেতে চায়, সে তার কন্ট্রোলে রাখতে চায়, তার উপরে সে খবরদারি করে এরকম চায় না সে, এমনকি তার অধীনস্থ যে আছে তার অধিকারে সে রাখতে চায়, পজেস করতে রাখতে চায়, এবং টাকা পয়সা তার নিজের অধিকারে রাখতে চায়, যা করে সব কিছু তার নিজের মধ্যে পজিটিভ, নিজের স্বার্থপরতা সে ভোগ করে। তারপরে এখানে আছে একটা ফ্যাস্টিডিয়াসনেস, আপনি আবার করছেন, এইটা কীভাবে বুঝবো? ফ্যাস্টিডিয়াসনেস তো বহুত ওষুধ আছে। ওই যে একটা ছবি ঝোলানো আছে একটু বাঁকা, সে সোজা করে এটা হলে কি হবে? খুঁতখুঁতে। এটা বলছি ঠিক ঠিক ঠিক। ফ্যাস্টিডিয়াসনেস শুধুমাত্র এই ছবি দেখানো বা এরকম বইগুলো তাই আছে, সব কিছুতে তো বিছনার চাদরও সে একদম, কিন্তু এই কথাই লেখা আছে যে ছবি যদি একটু বাঁকা হয়, ওটা যদি না সোজা না করা পর্যন্ত তার ঘুমিয়ে আসবে না, মানে সব কিছু ঘুমিয়ে আসবে না। সে শুয়ে দেখছে যে এই ক্যালেন্ডার একটু বাঁকা, ও একটা আবার মধ্যে কাল সকালে দেবো এরকম তো ভাবলো, ভাবার পর কিছুক্ষণ পরে আর শুতে পারতেছি না, ওটা যতক্ষণ ঠিক না করবে ততক্ষণ এই কাজ। আরও তো বলছিলেন যে বিছানা পরিষ্কার করবে, ওগুলো আমি বলতেছি না, যেটা বাদে সেটা বলি। কিন্তু এই ঘটনাটা কিন্তু আরও ওষুধ আছে, তখন আপনি কীভাবে ফ্যাস্টিডিয়াসটি ডোজিস বের করি, এই জিনিসগুলো আমি খেয়াল করব। তার সঙ্গে সঙ্গে আর্সেনিকের আর যে লক্ষণ যদি না মিল হয়, আমি আর্সেনিক দেবো না। সবচেয়ে বড় তো উনি 200 আর্সেনিক দিচ্ছেন না, আর্সেনিক 200 দিচ্ছেন। আমরা কিন্তু আমরা যতটুকু পারি এই 200 দেওয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকি। আর্সেনিক ব্যাপারে আমরা নীলমণি ঘটক পড়ে আমার পড়ি না, এরকম ডাক্তার মনে কম আছে নীলমণি ঘটক, তাই না? নীলমণি ঘটক তার এরকম বলছেন যে কিছু ওষুধ আছে তার কোনো অ্যান্টিডোট নাই। যেমন কী কী ওষুধে অ্যান্টিডোট নাই আমরা জানি, আমরা না জানলে কিন্তু সমস্যা। অ্যান্টিডোট হয় না কোন কোন ওষুধে, বলছি না কোন ওষুধে অ্যান্টিডোট নাই। লোসড ওষুধে কোনো অ্যান্টিডোট নাই, আর কিছু নাই। সাপের বিষ যত আছে না, তোর কি অ্যান্টিডোট আছে? নাই। তাহলে সাপের বিষে নাই, এটা কিন্তু একটা পয়জন আর্সেনিক। এর কিন্তু অ্যান্টিডোট যদি বলা হয়েছে আর্জেন্টা নাইট্রিকাম, কিন্তু সবসময় আর্জেন্টা নাইট্রিকাম অ্যান্টিডোট হয় না। এটা যারা ব্যাখ্যা করছে তারা এমনি মানে ঘটকের বৈধ সম্বন্ধে এটা আছে। তাহলে আমরা এটা ব্যবহার করার জন্য যদি ভুল প্রয়োগ করি, এবং এক্সাম্পল দিচ্ছেন উনি রুগীকে প্রয়োগ করছে, রুগী মারা গেছে, তা আমরাও খেয়াল করবো। তো আমরা তো এলএম পড়েছি, ব্যবহার করবো ইনশাল্লাহ। আর করলে নিম্ন থেকে শুরু করবো আস্তে 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 আস্তে, যার ওই স্ট্রেংথ আসার পরে ব্যবহার করবো। ফুট করে যেন আমরা উচ্চ শক্তি প্রয়োগ না করি। এটা অবশ্য অভিজ্ঞতার আলোকে হবে, করবেন কি করবেন এটা আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। মানে আমার কথা শেষ করে গেছেন। আচ্ছা, এরা কিন্তু কখনো আমাদের একটা কাজ করলে গিভ অ্যান্ড টেকের উপরে হয়, তাই না? গিভ অ্যান্ড টেক হয় না? এখন আমি আপনাকে যদি আমি কিছু দিই, তারপরে আপনি আমাকে কিছু দেবেন, এইটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আর্সেনিক কি তাই করে? এখানে তো স্বার্থপরতা আছে। সবসময় টেকার, নেভার বি গিভার, বুঝলেন না? অলওয়েজ হি অর শি ইজ টেকার, নেভার বি গিভার। সে কখনো গিভ করে না, এটাই বুঝতে হবে। আর গিভ করলেও কী হবে? যদি গিভ করে বুঝতে হবে যে এর মধ্যে তার কোনো স্বার্থ আছে। যেমন স্যার তার ছেলের বউকেও সে ভালোবাসবে, কারণ সে যদি তার কাছে থাকে তাকে হেল্প করতে পারে, তার পাশে আসতে হবে। আচ্ছা, এখন হলো এটার যদি আর্সেনিক আমাকে সিগন্যাল দিচ্ছে স্যার,
সিগন্যাল দিচ্ছেন, সিগন্যাল দেন এখন। আচ্ছা, এখন যদি কোনো উনি বলছেন যে খাদ্যের ব্যাপারে বলছেন, যে খাদ্যের ব্যাপারে কি একটা খাদ্য আমের মতো না না, মানে মাছ মাংস পছন্দ, সবজিও পছন্দ। পাশাপাশি খাবার খাইলে সে তো খারাপ করে, এরকম কোনো রূপ আসেনি। মানে নিম্নমানের খাবারের কথা দেলোর স্যার বলছেন। পাশাপাশি খাবার খেলে তো পেট অসুখ করবে। হ্যাঁ, মানে স্যারে বলছেন নিম্নমানের খাবার খেলে। পাশাপাশি খেলে পেট অসুখ করে না মানুষের? ব্যতিক্রম ব্যতিক্রম, সাধারণত ব্যতিক্রম তো ব্যতিক্রম তো আছে। পাশাপাশি খেলে তাহলে এটা বলছে কেন? আসলে আর্সেনিকের যদি কোনো রুগী হয় তাহলে তার এই অসুবিধাটা হবেই। তো আমার আর্সেনিক তো চিন্তা হবে যে আর্সেনিকের হচ্ছে কেন, তাহলে কি কি খাবার খেলে হয়, এটা পুরো বিরাট একটা। সে তো খাবার ব্যাপারে অনেক সতর্ক স্যার। তার মধ্যে একটা বলছেন, ধরেন এই যে বাতিং, উনি বলছেন না যে ওই চর্মরোগ হলে, চর্মরোগে যদি আমরা গরম দিলে পোষণ, চর্মরোগ জ্বলতেছে, আসলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগবে, কিন্তু এইটা আসলে লাগে ভালো লাগে না। এই আর্সেনিকের রোগীর যদি চর্মরোগ হয় আসলে তার ভালো লাগে না, জ্বলতে থাকে, এরপর আবার জ্বলতে থাকে। তারপর যদি ওখানে গিয়ে দেয় ঠান্ডা দিলে তারপর খারাপ করে, আবার যদি ওই ঠান্ডা দিলে গরম দিলে ভালো লাগে। কিন্তু এইরকম একটা ওষুধ আছে যেটা গরম দিলে ভালো লাগে, চর্ম লাগে, কিন্তু আশ্রয় ভালো, আশ্রয় মজা লাগে। আশ্রয় যত আশ্রয় রক্ত না আশ্রয়তে থাকবে, আর এরপর গরম দিলে তার ভালো লাগবে, কেউ ঠান্ডা বাতাস লেগে খারাপ লাগবে, এরকম ওষুধ আছে। তাহলে আমি আর্সেনিক সাহেব ভুলে যাবো না? তাহলে সেটা হলো ক্লিমেটিস ডিরেক্টটা, স্যারের কাছে শিখছিলাম এই ক্লিমেটিস ডিরেক্টটা কি যেন ওষুধ আছে না বলছে, আর ওই ক্লিমেটিস ডিরেক্টটা বলছিলাম। এই ক্লিমেটিস ডিরেক্টটা আচ্ছা, বাতিং এর যে বৃদ্ধি, বাতিং মানে বললে আমরা গোসল করলে না ধৌত করলে, এটা বুঝতে পারলে কোনো দিন পানিতে ধৌত করলে তার সমস্যা, ঠান্ডা পানিতে ধৌত করলে সমস্যা। এখন এরা বলা হয়েছে যে এরা পিপাসার্থ অল্প অল্প পানি খায়, অনেক পিপাসা পায় কিন্তু অল্প অল্প করে পানি খায়, আর পানি খায় কিছুক্ষণ পরে সে কী করে, বমি করে পায়। এবার যদি ফসফরাস হয় তাহলে কী হবে? সে ঠান্ডা পানি খেলেও তাহলে আর দুজনকে পার্থক্য করবো কী হবে? সমস্যা না? এটাও কিন্তু সে ঠান্ডা পানি যাচ্ছে, এও ঠান্ডা পানি যাচ্ছে, কিন্তু ও বমি করছে, এও বমি করছে, ও শীতকাতর, এও শীতকাতর, এও এটা বুঝবো কিভাবে? এই জন্য ডাক্তার এটা বুঝতে হবে যে কিভাবে বুঝবো যে তার পানি গরম হয়ে গেলে এরকম হবে আর্সেনিকে বা এইটা ফসফরাসে। এটা আমার যে সমস্যা তৈরি হয়, স্যারেও না শেয়ার করবেন, আমাদের হয় কিনা আপনাদের হয় কিনা আমি জানি না। আমি একে এখন আর্সেনিক দেবো না ফসফরাস দেবো, আমরা সুন্দর চেহারা দেখে দিব না, এখন তো লিনিয়ান থিম, এও তো লিনিয়ান থিম। কিন্তু উনি বলছেন যে বডির উপরে অনেক সাবান মাখে করতেছেন, আবার বলছেন ডার্ট। আসলে এটা অনেক বেশিরভাগই ফেন্সি থাকে, এমনকি সে যদি কোনো জায়গায় বের হয়ে যায়, শুরুতে আগে আশ্রয়া, তারপর শার্টটা কলারটা ঠিক করে টাইটা বাঁধা আছে কিনা সে আবার দেখে আর্সেনিক বা রাস্তায় বের হয়, বা অফিসে যায় বা কোনো অনুষ্ঠানে যায়। তাহলে আমরা কীভাবে করবো? সঙ্গে সঙ্গে আর্সেনিক বমি করে যাবে, কিন্তু একটু দেরি করবে এটা আর বাকি লক্ষণগুলো মিলাই দেখবই। এবং সে আসে ফসফরাস হলো আইসি কোল্ড পানি খায়, মানে বরফ শীতল পানি খায়, এ শীতল পানি খায়, আর হলো বরফ শীতল পানি খায়। ঠিক আছে, হ্যাঁ এগুলো থাকবে না। আর একটা কথা বলে দিচ্ছি, এটা হলো আচ্ছা, আমি যে ওই দিন আমার একটা কথা জিজ্ঞেস আপনার জন্য অপেক্ষা করছিলাম, তাই আপনার জন্য ওই দিন আমাকে জিজ্ঞেস করছিলেন একটা বিষয়, যেন আমি ওই দিন যা কথা দিচ্ছিলাম আমি আজকে বলে একটু, এই যে কোনো রোগ চিত্র তৈরি করার আগে আমার কেসটা এগুলো আর্সেনিকের কেস থেকেই করতেছি আমি। এতক্ষণ যে আলোচনা করলাম দেখবো পজিশন, লোকেশন, সেন্সেশন, ওইগুলো কিন্তু আমি যাই না, যেহেতু আমি আগে আলোচনা করছি লম্বা হয়ে যাবে কথা, এগুলো দেখবো। তারপরে কনস্টিটিউশন কি তা আমরা দেখবো, এগুলো তো আমরা জানি। কিন্তু কেস টেকিং করার সময় বলছিলেন একজন ডক্টরের ওই যে 4টা থাকতে হবে কেস টেকিংয়ের জন্য। অন্য গুণ তো আছে, বিভিন্নভাবে গুণের কথা আছে, মানে যোগ্যতার কথা আছে। এখানে 4টা কথা বলা হয়েছে। একটা হচ্ছে এই আর্সেনিক বের করার জন্য আমাকে অবশ্যই আমি বের করব, লাস্ট লাইনে যদি আমাকে উনি জিজ্ঞেস করেছিলেন সেটা আমি বলবো, সেটা এখানে আর্সেনিক কীভাবে বের করবো।
সেটা হলো fidelity in আমরা হাতে লেখা বলব in tracing the picture of disease. এটা আমার দৃষ্টিভঙ্গি আর আমি যা বুঝি আর কি সেভাবে বলি। এই যে বইগুলিতে আমার বেশিরভাগ বই ভুল কথা লেখা আছে আমার দৃষ্টিতে এটা কিন্তু আপনারা আমার সঙ্গে একমত হওয়া দরকার নেই। আমি যেটা বলতেছি সেটা আমি এইভাবে বিশ্বাস করি এবং এইভাবে প্রয়োগ করি। সেটা হচ্ছে সব বইতে লেখা আছে যে ফাইডেলিটি ইন ট্রেসিং দ্য পিকচার অফ ডিজিজ, মানে ছবি অঙ্কনে, রোগ চিত্র অঙ্কনে বা রোগীলিপি অঙ্কনে। এখানে কোন বইতে লেখা আছে রোগী চিত্র, অথবা কোন বই লেখা আছে রোগ চিত্র। বেশিরভাগ বইয়ে লেখা আছে রোগ চিত্র, কোন বইয়ে লেখা আছে রোগী চিত্র। তো সেখানে আমাদের বিশ্বস্ত থাকতে হবে। ঘটনা কি এরকম, রোগী চিত্র আমরা অঙ্কন করি কিনা, রোগী চিত্র অঙ্কন করি। এখানে অঙ্কন করার কথা বলা আছে, যে ট্রেসিং কথাটা এখানে ড্র করার কথা তো বলেনি, বলছে ড্র বলে গেছে সাইন্টিফিক ড্রয়িং দ্য পিকচার অফ ডিজিজ, এরকম তো বলেনি। বলছে যে ইন ট্রেসিং দ্য পিকচার অফ ডিজিজ। ট্রেস মানে কি? হুবহু নকল। ট্রেস মানে খুঁজে বের করা, কোনো জিনিস আছে এটা খুঁজে বের করতে হবে। তারপরে আওয়ার ভাইটাল ফোর্স, মানে দি সাবজেক্টস ভাইটাল ফোর্স হ্যাজ অলরেডি বিন ট্রেসড, অলরেডি ড্রন এ পিকচার ইন অর্গানিজম, মানে তার দেহের মধ্যে একটা পিকচার অলরেডি বিন ড্রন, মানে ছবি আঁকাইছে। আগে বলছে সেটা কি লক্ষণ দিছে, মানে তার চিত্র একটা আঁকাই ফেলেছে। সে কে আঁকাইছে? আমাদের ভাইটাল প্রিন্সিপাল, ভাইটাল ফোর্স আঁকাইছে। সেইটা খুঁজে বের করবো শুধু। আমার কাজ ওখানে কোনো আঁকানো ফাঁকানো নেই। এটা বাংলা পেলে এরকম করলে ভালো হতো, যে ছবিটা অলরেডি বিন ড্রন সেই ছবিটা আমি ট্রেস আউট করবো। এর রেফারেন্স কি? এটা মনীষ ভাটিয়া, অর্গান অফ মেডিসিন, লেকচারস অন অর্গান অফ মেডিসিন বইয়ের মনীষ ভাটিয়া।